আমার নাম চিরাগ। আজ সকাল থেকে আমার মেডিকেল স্টোরে কোনো কাস্টমার আসেনি, আর আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে তাড়াতাড়ি এমন কোনো কাস্টমার আসুক যে আমার থেকে বেশি পরিমাণে ওষুধ কিনবে, যাতে আজ আমার ভালো রোজগার হয় আর আমি আমার বোনের ফিজের টাকা জমা করতে পারি। তখন আমি এটাই ভাবছিলাম যে একজন বৃদ্ধ মানুষ মেডিকেল স্টোরে এলেন। বাবা, একটু এই প্রেসক্রিপশানটা দেখো না, এতে লেখা ওষুধগুলো আমাকে দিয়ে দাও। মাঝরাতের সময় ছিল। মেডিকেল স্টোরের কাউন্টারে একজন দুর্বল ও বৃদ্ধ মানুষ তার কাঁপতে থাকা আঙুল দিয়ে একটা প্রেসক্রিপশান আমার দিকে এগিয়ে দিয়ে ঘাবড়ে যাওয়া গলায় বলতে লাগলেন। আমি যে কিছুক্ষণ আগে কাউন্টারে ঝুঁকে আমার ছোট বোন নেহার ফিজের টাকার কথা ভাবছিলাম, ওই বৃদ্ধ আঙ্কেলের দিকে তাকালাম। রাস্তায় ট্রাফিক অনেকটাই কমে গিয়েছিল, আর রাতের নীরবতা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, এবং এই সময় স্টোরে এই আঙ্কেল ছাড়া আর কোনো কাস্টমার উপস্থিত ছিল না। আমি চুপচাপ তার ওই দুমড়ানো মুচড়ানো প্রেসক্রিপশানটা হাতে নিয়ে দেখলাম, যাতে বেশ দামি দামি ওষুধ লেখা ছিল। আমি খুব ভালো করেই জানতাম যে এগুলো সাধারণ ওষুধ নয়, আর সব মেডিকেল স্টোরে সহজে পাওয়াও যায় না। আমি স্টোরের কাঁচের র্যাক থেকে খুব সাবধানে ওইসব ওষুধ বের করে কাউন্টারে রাখলাম, আর নিজের কম্পিউটারে বিল বানিয়ে এই বৃদ্ধ আঙ্কেলের দিকে তাকালাম। আঙ্কেল, এই ওষুধগুলোর দাম 5,000 টাকা হয়েছে, আমি খুব নরম সুরে তাকে জানালাম। এই আঙ্কেলের মুখে হঠাৎ করেই এক চরম উদ্বেগ আর অসহায়তার ছাপ ফুটে উঠল, আর তিনি ঘাবড়ে গিয়ে নিজের জামা কাপড়ের পকেট হাতড়াতে শুরু করলেন। বাবা, আমার কাছে তো এত টাকা নেই, আমার আন্দাজ ছিল না যে এই ওষুধগুলো এত দামি হবে। তুমি কি আমাকে কম টাকায় অল্প কিছু ওষুধ দিতে পারো? আমার শরীরটা খুব খারাপ লাগছে, আর আমার দম আটকে আসছে। তার গলায় একটা অদ্ভুত অসহায়তা ছিল, যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আমার মাথায় চট করে আমার ছোট বোন নেহার ওই নিষ্পাপ হাসি আর মায়ের সেই কথাগুলো ভেসে উঠল, যা তিনি আজ সকালে আমাকে কাজে পাঠানোর সময় বলেছিলেন। বাবা চিরাগ, নেহার ফিজের টাকা জমা দেওয়ার শেষ তারিখ একদম এসে গেছে। তুমি যে টাকাগুলো জমিয়ে রেখেছো সেগুলো খুব সাবধানে রেখো, কোথাও যেন খরচ না হয়ে যায়। মায়ের সেই চিন্তিত গলা আমার কানে বাজতে লাগলো। আমি জানতাম যে এই টাকাগুলো আমি কত রাতের ঘুম নষ্ট করে জোগাড় করেছি, কিন্তু এই বৃদ্ধ আঙ্কেলের অসহায়তা আর মৃত্যুর ভয় দেখে আমার আর সহ্য হলো না। আমি ভাবলাম যে ফিজের ব্যবস্থা আমি সকালবেলা রাকেশ আঙ্কেলের থেকে একটু অ্যাডভান্স স্যালারি চেয়ে করে নেব। তিনি আমাকে কখনো না করবেন না, কিন্তু এই মুহূর্তে বৃদ্ধ মানুষটির প্রাণ বাঁচানো সবথেকে বেশি জরুরি। আমি বললাম, কোনো ব্যাপার না আঙ্কেল, আপনি এই সব ওষুধ নিয়ে যান। যত টাকা কম পড়ছে সেটা আমি নিজের তরফ থেকে দিয়ে দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না, আর নিজের খেয়াল রাখুন। আমি আমার বোনের ফিজের জন্য রাখা টাকা থেকে কিছু টাকা বের করে বাকিটা মিটিয়ে দিলাম, আর ওষুধগুলো তার হাতে তুলে দিলাম। সেই মানুষটি আমার দিকে অবাক হয়ে তাকাতে লাগলেন, আর তারপর অনেক আশীর্বাদ দিতে দিতে আস্তে আস্তে পায়ে স্টোরের কাঁচের দরজা দিয়ে বাইরে চলে গেলেন। আমি স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেললাম, কিন্তু যখন ঘুরে আমি কাউন্টারটা পরিষ্কার করতে গেলাম, তখন আমার নজর কাউন্টারের একেবারে কোণায় পড়ল। ওই বৃদ্ধ ভদ্রলোক তাড়াহুড়ো করে তার পুরনো চশমাটা ওখানেই ভুলে ফেলে গেছেন। আমি তাড়াতাড়ি চশমাটা তুললাম আর তার পেছনে বাইরের দিকে ছুটলাম, যাতে তিনি অন্ধের মতো রাস্তায় কোথাও পড়ে না যান। স্টোর থেকে বাইরে বেরোতেই আমার পা হঠাৎ নিজের জায়গায় থমকে গেল, আর আমার হাত থেকে চশমাটা পড়তে পড়তে বেঁচে গেল। রাস্তায় আলো যদিও কম ছিল, কিন্তু যে হুঁশ উড়িয়ে দেওয়ার মতো দৃশ্য আমার সামনে ছিল তা আমাকে এক গভীর আশ্চর্যের সমুদ্রে ঠেলে দিয়েছিল। ওই দুর্বল আর গরিব দেখতে লাগা বৃদ্ধ মানুষটি কয়েক কদম এগিয়ে গিয়ে একটি চকচকে আর কোটি টাকার কালো রঙের ল্যান্ড ক্রুজারের পেছনের সিটের দরজা খুলে বেশ আয়েসি আর স্বস্তির ভঙ্গিতে ভেতরে বসছিলেন। গাড়ির ইঞ্জিন একটা ভারী আর জোরালো আওয়াজের সাথে স্টার্ট হলো, আর তা চুপচাপ রাস্তার দিকে এগিয়ে যেতে লাগলো। আমার নজর হঠাৎ ওই গাড়ির পেছনের নম্বর প্লেটের ওপর পড়ল, আর আমার শ্বাস যেন গলাতেই আটকে গেল। তাতে পরিষ্কার আর বড় বড় অক্ষরে UP6AB আর কিছু নম্বর লেখা ছিল। আমার মাথায় একটা অদ্ভুত শোরগোল শুরু হয়ে গেল, আর আমার পুরো অস্তিত্ব একটা শুকনো পাতার মতো কাঁপতে লাগলো। আমি এইমাত্র সেই মানুষকে জীবনের ওষুধ দিয়েছি,
যে আমার বড় বোন আভা দিদির প্রাণ কেড়েছিল? এই প্রশ্নটা আমার মাথায় কোনো বিপজ্জনক ঝড়ের মতো উঠেছিল আর আমাকে ভেতর থেকে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছিল। এটা তো সেই গাড়ি আর সেই নম্বর প্লেট যার খোঁজ পুলিশ গত 4 বছর ধরে করছিল, আর যা আমার খুশিতে ভরা পরিবারটিকে পুরোপুরি অন্ধকারে ঠেলে দিয়েছিল। আমার সেই রাতের কথা মনে পড়ে গেল, যখন দিদি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরোচ্ছিলেন আর আমি ব্যালকনি থেকে তাকে যেতে দেখছিলাম। তিনি এই কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়িতে বসেই ঠিকমতো বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু তারপর তাঁর লাশ বাড়িতে এসেছিল। আমি যখন এই গাড়িটাকে বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম, তখন তার নম্বর প্লেটে যে নম্বরটা লেখা ছিল তা আমার খুব ভালো করেই মনে থেকে গিয়েছিল। আমি যখন পুলিশকে এই কালো রঙের গাড়ির ব্যাপারে জানালাম আর এর নম্বরটাও বললাম যে দিদি মরার আগে এই গাড়িতে বসে গিয়েছিলেন, আর তারপর ওনার যাওয়ার 2 ঘন্টা পরেই আমরা ওনার মৃত্যুর খবর পেয়ে গেলাম, নিশ্চয়ই ওনার খুনি এই গাড়িতেই বসেছিল। এই নম্বর আমি কখনো ভুলতে পারতাম না। তখনও আমি ওখানেই রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, আর আমার মন এই তেতো সত্যিকে স্বীকার করার জন্য বিশ্বাসই করতে পারছিল না যে খুনি এত বছর পর এইভাবে হঠাৎ আমার সামনে চলে আসবে, আর তাও আবার এই অদ্ভুত বেশে। আমি খুব ধীর, ভারাক্রান্ত আর কাঁপতে থাকা পায়ে ফেরত স্টোরের ভেতরে চলে এলাম আর দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে পড়লাম। ওই পুরনো চশমাটা আমার মুঠোয় শক্ত করে ধরা ছিল, আর আমার মন অনবরত পুরনো দিনের সেই গভীর কষ্ট আর বন্দি স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে যাচ্ছিল, যেগুলোকে আমি অনেক কষ্টে নিজের ভেতরে চাপা দিয়ে রেখেছিলাম, আর যার ক্ষত আজকেও প্রথম দিনের মতোই টাটকা ছিল। আমি এক গরিব পরিবার থেকে বিলং করতাম। আমার পরিবারে আমি আর আমার মা ছাড়াও আমার থেকে বড় বোন আভা দিদি আর আমার থেকে ছোট আমার বোন নেহা ছিল। আমাদের পরিবারে খুব ভালোবাসা ছিল। আমার বাবার মৃত্যু 2014 সালে হয়েছিল। আমার দিদিকে আমার বাবা খুব পড়াশোনা করিয়েছিলেন। তিনি এতটাই যোগ্য হয়ে উঠেছিলেন যে ওনার একটা ভালো কোম্পানিতে চাকরি হয়ে গিয়েছিল। সেখানকার মালিক রাকেশ গোয়েঙ্কার ছেলে শুভম গোয়েঙ্কা আমার দিদিকে পছন্দ করত। ওনাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। আমার দিদি সব সময় খুশি থাকতেন আর ভালো টাকা রোজগার করতেন। ওনার আয়ে আমাদের ঘরের সংসার খুব আরামসেই চলে যাচ্ছিল। আমি আর আমার ছোট বোন ওনার আয়েই পড়াশোনা করছিলাম। তখন আমি দ্বাদশ শ্রেণীতে পড়তাম, আর আমার ছোট বোন নেহা সপ্তম শ্রেণীতে পড়তো। বাবা মারা যাওয়ার পর দিদি ঘরটাকে খুব ভালোভাবে সামলে নিয়েছিলেন। তিনি আমাকে বলতেন যে তুমিও তোমার পড়াশোনা শেষ করে নাও, তারপর আমি তোমাকেও আমাদের কোম্পানিতে একটা ভালো পোস্টে লাগিয়ে দেব। তারপর আমরা 2 ভাই বোন মিলে আমাদের সংসার চালাবো। মা দিদিকে বলতেন যে যেমনি তোমার ভাইয়ের চাকরি লেগে যাবে আমি তাড়াতাড়ি তোমার বিয়ে দিয়ে দেব। কিন্তু আমার দিদি বিয়ে ততক্ষণ করতে চাইতেন না যতক্ষণ না আমাদের 2 ভাই বোনের পড়াশোনা শেষ হচ্ছে আর আমার চাকরি লাগছে। আজ থেকে গত 4 বছর আগে পর্যন্ত আমার জীবন খুব শান্তিতে কাটছিল। আমি মেডিকেল লাইনে পড়াশোনা করতে চাইতাম, আর আমার একমাত্র স্বপ্ন ছিল একজন যোগ্য ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা করা। আমাদের ছোট ঘরের ভালোবাসায় ভরা পরিবারে আমার দিদি মেয়ে হওয়া সত্ত্বেও নিজের পুরো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি গোয়েঙ্কা ইন্ডাস্ট্রিজে সিনিয়র অডিটর পোস্টে কাজ করতেন, আর খুব সৎ এবং নীতিবান হওয়ার কারণে ওনাকে সবাই খুব শ্রদ্ধা করত। তিনি সব সময় আমাকে এটাই বোঝাতেন যে যেভাবে মেয়ে হয়েও আমি সফল হয়েছি, আমাদের বাবা আমাদের ওড়ার জন্য ডানা দিয়েছেন, ঠিক সেভাবেই তুমিও একদিন এত সফল হবে যে নিজের পরিবারের সব সমস্যা দূর করে দেবে। আমি সবসময় দিদিকে এটাই বলতাম যে আমি আপনাকে কথা দিচ্ছি, যখন আমার চাকরি লেগে যাবে তখন আমি নিজে আপনার ধুমধাম করে বিয়ে দেব, আর আপনার বিয়েতে কোনো কমতি রাখবো না। আমরা 3 ভাই বোন খুব ভালোবাসা ছিল, আমাদের জীবন খুশিতে ভরেছিল। নেহার কথাবার্তা ঘরে রমরমা এনে দিত, আর দিদি আমাদের সবার খেয়াল রাখতে কোনো খামতি রাখতেন না। সব কিছু খুব ভালো চলছিল যতক্ষণ না সেই অন্ধকার রাতটা এলো, যা আমাদের সব শান্তি কেড়ে নিল। আমার আজকেও সেই রাতটা খুব ভালো করে মনে আছে। আমি নিজের ঘরে পড়াশোনা করছিলাম। আমার ঘরটা 2nd ফ্লোরে ছিল, যাতে একটা বড় জানালা খুলতো আর বাইরের রাস্তার দৃশ্য পরিষ্কার দেখা যেত। সেদিন দিদি সকাল থেকেই খুব চিন্তিত ছিলেন। আমি আর নেহা অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে দিদি
আজ আপনার মুখে সেই হাসিটা নেই যা সবসময় থাকে। তিনি শুধু এটা বলেই এড়িয়ে গেলেন যে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, আর আমাদের কিছুই বললেন না। দিদি সকাল থেকেই চিন্তিত ছিলেন। এই বিষয়টা তো পরিষ্কার বোঝা যাচ্ছিল। ওনার মোবাইলে বারবার কারো ফোন আসছিল, কিন্তু তিনি আমাদের কারো সামনে ফোনে কথা বলছিলেন না। যেমনি ফোন আসতো তিনি মোবাইল নিজের ঘরে নিয়ে গিয়ে চুপচাপ কথা বলছিলেন। আমার মনে হলো ওনাদের কোম্পানির হয়তো কোনো লস হচ্ছে, তাই তিনি এত চিন্তিত। আমি মাথা ঝাঁকিয়ে নিজের ঘরে পড়াশোনা করতে চলে গেলাম। 2 ঘন্টা কেটে গিয়েছিল। আমি আমার বই বন্ধ করার পর জানালার দিকে এলাম। আমি দেখলাম যে আমাদের বাড়ির দরজায় একটা ল্যান্ড ক্রুজার দাঁড়িয়ে আছে। তাতে থাকা মানুষটিকে আমি দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর দিদি ফোনে কথা বলতে বলতে ওই গাড়িতে বসে চলে গেলেন। এমনটা কখনো হয়নি যে কখনো দিদিকে কেউ বাড়ি থেকে নিতে এসেছে বা গাড়ি করে ছাড়তে এসেছে। দিদি সবসময় নিজেই নিজের স্কুটি করে অফিসে যেতেন আর নিজের অফিস থেকে বাড়ি ফেরত আসতেন। আমার মনে হলো ওনার কোনো জরুরি কাজ এসে গেছে, কারণ তিনি এত বড় কোম্পানিতে যে কাজ করেন। তারপর শুধু কিছু সময় কেটেছিল আর দিদির ফোন এলো। আমি হেসে ফোনটা তুললাম, কিন্তু ওনার গলায় একটা অদ্ভুত ঘাবড়ানো আর তাড়াহুড়ো ছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। তিনি বললেন, চিরাগ, আমার কথা মন দিয়ে শোনো। আমি আজ কোম্পানির রেকর্ডে হওয়া কোটি কোটি টাকার ফ্রডের কিছু ইম্পর্ট্যান্ট ফাইল ধরেছি, আর আমি এইসব প্রমাণ নিয়ে সোজা পুলিশ স্টেশনে যাচ্ছি। তুমি শুধু মা আর নেহার খেয়াল রেখো। আমি চিন্তিত হয়ে দিদিকে আটকাতে চাইলাম যে আপনি এমনটা করবেন না, ফাইল ছেড়ে ঘরে চলে আসুন। কিন্তু তিনি নিজের কর্তব্যে খুব অবিচল ছিলেন, আর তিনি আমার কথা না শুনেই ফোন কেটে দিলেন। আমি সারা রাত ছটফটানি আর এক অজানা ভয়ের মধ্যে ওনার অপেক্ষা করতে লাগলাম। আমার চিন্তা দেখে মাও জেগে গিয়েছিলেন, আর আমরা বারবার ওনার নম্বর ডায়াল করতে থাকলাম, কিন্তু ফোন অনবরত বন্ধ আসছিল। পরের দিন সকালে আমাদের দরজায় পুলিশ এলো, আর তারা আমাদের সেই খবরটা দিল যা আমাদের পায়ের তলা থেকে মাটি কেড়ে নিয়েছিল। পুলিশ জানালো যে গভীর রাতে একটা রিসর্টে আপনার বোনের লাশ পাওয়া গেছে। শোনা গেছে যে ওখানে কোনো পার্টি চলছিল। আপনার বোন খুব বেশি নেশা করেছিলেন, আর নেশার ঘোরে তিনি রিসর্টের সিঁড়ি থেকে পড়ে যান। তখনই ওনার মৃত্যু হয়। এটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এমনটা হতেই পারে না। আমার দিদি তো এখান থেকে ঠিক মতোই গিয়েছিলেন, আর তিনি কখনো পার্টি ইত্যাদি জয়েনই করতেন না। তিনি তো কখনো নেশাও করতেন না। এটা আপনারা কি বলছেন? পুলিশ ইন্সপেক্টর আমার কোনো কথাই শুনলেন না। আমি, মা আর আমার বোন, আমরা 3জন খুব কাঁদছিলাম। আমাদের দিদির শবদেহ দিয়ে দেওয়া হলো। দিদি আমাদের সব সময়কার মতো ছেড়ে চলে গিয়েছিলেন। আমার দিদির ওপর মিথ্যে আরোপ লাগানো হয়েছিল। আমার পুরো বিশ্বাস ছিল যে ওনাকে কোনো কেসে ফাঁসানো হয়েছে। নেশা করা তো দূরের কথা, তিনি এমন খারাপ লোকেদের পাশে বসতেন পর্যন্ত না। আমাদের বলার পর পুলিশ অল্প বিস্তর ইনভেস্টিগেশন তো নিশ্চয়ই করেছিল, কিন্তু তারপর পুলিশও যেন এই কেসটাকে নিজের হাতে নিচ্ছিল না। আমি জানতাম দিদি আমাকে ফোনে বলেছিলেন যে তিনি পুলিশ স্টেশনে যাচ্ছেন, কিন্তু পুলিশ স্টেশনের বদলে তিনি রিসোর্ট পর্যন্ত কিভাবে পৌঁছালেন এটা আমার মাথায় আসছিল না। পুলিশ আমার কোনো কথাই বিশ্বাস করতে রাজি ছিল না, আর বলা হচ্ছিল যে নেশার ঘোরে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে ওনার মৃত্যু হয়েছে, যেখানে আমার এই বিষয়ে বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছিল না। কারণ দিদির শবদেহ যখন আমরা দেখেছিলাম তখন ওনার বডি পুরোপুরি নীল হয়ে গিয়েছিল। আমি পুলিশকে ওই গাড়ির ব্যাপারে জানাতে চেয়েছিলাম যা আমাদের বাড়িতে এসেছিল, কারণ আমার এটা দুর্ঘটনা নয়, মার্ডার মনে হচ্ছিল। পুলিশ আমার এই কথাতেও বিশ্বাস করেনি, আর গাড়ির খোঁজও লাগায়নি। কিছুদিন পর্যন্ত তো পুলিশওয়ালারা বলতে থাকলো যে আমাদের ইনভেস্টিগেশন জারি আছে, কিন্তু তারপর জানি কী হলো, কার চাপ এলো, আর কোন শক্তি এই কেসের সাথে জুড়ে গেল যে পুলিশ হঠাৎ এটাকে দুর্ঘটনার রূপ দিয়ে সব সময়কার মতো বন্ধ করে দিল। আমাদের ঘরের পরিস্থিতি দিনের পর দিন খারাপ হতে লাগলো। দিদির চলে যাওয়ার পর ঘরের খরচেও খুব প্রভাব পড়েছিল। কিছু মাস তো যেমন তেমন করে কেটে গেল, কিন্তু এখন সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। পরিস্থিতি আমাকে এই রকম বাধ্য করে দিয়েছিল যে আমাকে আমার মেডিকেলের পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল, কারণ এখন আমাকে আমার অসুস্থ মা আর ছোট বোনের দায়িত্ব নিতে হয়েছিল। আমি চাকরির খোঁজে অনেক মাস ধরে হন্যে হয়ে ঘুরে বেড়ালাম, কিন্তু কোথাও আশার
কোনো আলো দেখা যাচ্ছিল না। ঘরে না খেয়ে থাকার উপক্রম হয়ে গিয়েছিল। আর আমি বুঝতেই পারছিলাম না যে আমি আমার ফ্যামিলিকে এই সমস্যা থেকে কিভাবে বের করব। তারপর আমাদের এই কঠিন জীবনে এমন একজন এলেন যিনি আমাদের সাহায্য করলেন। তিনি ছিলেন রাকেশ গোয়েঙ্কাজি, আমার দিদির বস, যিনি একজন খুব ভালো মানুষ ছিলেন। দিদির সততার সব সময় প্রশংসা করতেন। দিদির মারা যাওয়াতেও তিনি আমাদের দুঃখ হালকা করার জন্য আমাদের সাথে দেখা করতে এসেছিলেন। আর ওনার দিদির মৃত্যুতে ভীষণ আফসোস ছিল। ওনার ছেলে শুভম গোয়েঙ্কা আমার দিদিকে ভালোবাসত। সেও আমাদের দুঃখে সব রকমভাবে সামিল হয়েছিল। কিন্তু এখন যখন ওনারা আমাদের ঘরের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে জানতে পারলেন, তখন রাকেশজি আমাকে বললেন যে, বাবা, আমি তোমার সমস্যার ব্যাপারে জানতে পেরেছি। তোমার দিদি সব সময় আমাদের কোম্পানিকে সফলতার উঁচুতে পৌঁছে দিয়েছে। সে একজন খুব ভালো আর সৎ মানুষ ছিল। আমি তাকে নিজের মেয়ের মতো মানতাম। তুমি তো জানো যে আমি যতই বড়লোক মানুষ হই না কেন, কিন্তু মানুষের খুব সাহায্য করি। তাহলে তুমিও আমার ছেলের মতোই, তোমার সাহায্য কেন করব না? তোমার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বলো তুমি কোন কাজ করতে চাও। যে কাজ তোমার জানা থাকবে আমি সেই কাজের চাকরিতেই তোমাকে লাগিয়ে দেব। যদি তুমি তোমার দিদির মতো বেশি পড়াশোনা করতে, তাহলে আমি তোমাকে আমার কোম্পানিতেই রেখে নিতাম। আমি বললাম, আমি মেডিকেল লাইনে পড়াশোনা করতে চেয়েছিলাম, ডাক্তার হতে চেয়েছিলাম। তিনি বললেন, বাবা, তুমি তোমার পড়াশোনা তোমার কামাই থেকেই জারি রাখতে পারো। কিন্তু তার আগে তিনি আমাকে ওনার বড় স্টোরে একটা ভালো স্যালারির চাকরি পাইয়ে দিয়েছিলেন, যা দিয়ে ঘরের খরচ আর আমার বোনের খরচও পূরণ হয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম, আজ যদি আমার দিদি বেঁচে থাকতেন আর ওনার বিয়ে রাকেশজির ছেলে শুভমের সাথে হয়ে যেত, তাহলে ওনাকে কখনো কোনো রকমের কোনো কষ্ট পেতে হতো না। আমার দিদি কত ভাগ্যবতী ছিলেন যে এত ভালো মানুষ ওনার শ্বশুর হতেন। শুভমজির সাথেও আমার মাঝে মধ্যে দেখাশোনা হতো। শুভমজি আমার দিদিকে খুব মিস করতেন, আর মনে করতে করতে ওনার চোখ থেকে জল বেরিয়ে আসতো। আমরা সব মানুষ ওই বাপ বেটাকে নিজের ভগবান মানতাম, কারণ খারাপ সময় ওপরওয়ালা ওনাদের আমাদের কাছে পাঠিয়ে আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছিলেন। আমি দিনরাত পুরো সততা আর নিষ্ঠার সাথে স্টোরে কাজ করতাম, যাতে রাকেশজির মাথা উঁচু রাখতে পারি আর ওনার ভরসার ওপর পুরোপুরি বিশ্বাস জোগাতে পারি। স্টোরের ঠান্ডা মেঝেতে বসে বসে আমি নিজের ভাবনার গভীরতা থেকে হঠাৎ বাইরে এলাম। আমার হাতে থাকা ওই চশমা আমাকে বাস্তবের দুনিয়ায় ফেরত নিয়ে এলো। আমার বুকে রাগ, অসহায়তা আর প্রতিশোধের আগুন এমন জ্বলতে শুরু করেছিল, যাকে কাবু করা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। ওই বৃদ্ধ মানুষ কোনো সাধারণ গরিব মানুষ হতে পারতেন না, যিনি এত দামি গাড়িতে বসেছিলেন। আর তিনি জেনে বুঝে আমার সাথে মিথ্যে কথা বলে গিয়েছিলেন। আমি দাঁড়িয়ে ওই চশমাটাকে স্টোরের তেজ আলোতে খুব মন দিয়ে দেখা শুরু করে দিলাম। এটা একটা বেস্ট কোয়ালিটির চশমা ছিল, আর এর ফ্রেমটা দামি লাগছিল। আমি এটাকে সব দিক থেকে উল্টে পাল্টে দেখলাম, তো আমার নজর তার ডান্ডির ভেতরের অংশে পড়ল। ওখানে শহরের একটা খুব ভিআইপি আর বড়লোক এলাকার একটা বড় অপটিক্যাল সেন্টারের লেজার মার্ক লাগানো ছিল। তার ঠিক পাশেই একটা ছোট সিরিয়াল নম্বরও খুব সূক্ষ্ম অক্ষরে লেখা ছিল। এটা দেখেই আমার মনে একটা জোরালো আশা জেগে উঠল। এই সিরিয়াল নম্বর ওদের দোকানের রেকর্ডে নিশ্চয়ই থাকবে, আর এটাই ছিল সেই একমাত্র সূত্র যা আমাকে এই বৃদ্ধ আর খুনির গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারত। আমার মাথায় চট করে দিদির বসের কথা এলো যে আমি এখনই ওনাকে ফোন করে পুরো বিষয়ের ব্যাপারে জানাই। তিনি নিশ্চয়ই আমার পুরো সাহায্য করবেন, কারণ তিনি খুব প্রভাবশালী আর ভদ্র মানুষ। কিন্তু তারপর আমি হঠাৎ করে থেমে গেলাম। চিরাগ, এখন কাউকে কিচ্ছু জানানো উচিত নয়, তিনি বসই হন না কেন। যদি খুনির একটুও সন্দেহ হয় যে তুমি ওনার খোঁজে আছো, তাহলে উনি সবসময়কার মতো গায়েব হয়ে যাবেন, আর তুমি ওনার শেষ সুযোগটাও হারিয়ে ফেলবে। আমি নিজে থেকে সিদ্ধান্ত নিলাম, আর যাই হোক, আমি রাকেশজির মতো ভদ্র মানুষকে নিজের পার্সোনাল প্রতিশোধের চক্করে জড়িয়ে কোনো বিপদে ফেলতে চাইতাম না। আমি ওই চশমা খুব সাবধানে নিজের পকেটে রাখলাম, আর পাকা সিদ্ধান্ত করে নিলাম যে কাল সকালে ডিউটিতে পরে আসব, আগে এই অপটিক্যাল সেন্টারে যাব, আর এর সিরিয়াল নম্বরের মাধ্যমে এই বৃদ্ধের সব কাণ্ড কারখানা বের করব। তার জন্য আমাকে যে কোনো পদক্ষেপই নিতে হোক না কেন। রাতের বাকি অংশটা আমি এই ছটফটানিতেই কাটিয়ে দিয়েছিলাম,
আর আমি শুধু সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলাম, যাতে নিজের দিদির খুনি পর্যন্ত পৌঁছানোর এই প্রথম আর গুরুত্বপূর্ণ সফর শুরু করতে পারি। যেমনি সূর্যের প্রথম কিরণ ঘরে এলো, আমি তাড়াতাড়ি উঠলাম আর তৈরি হতে লাগলাম, কারণ আজকের দিনটা আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন প্রমাণিত হতে চলেছিল। আমি ঘর থেকে বেরোলাম তো মা কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছিলেন, আর নেহা নিজের স্কুল ইউনিফর্মে রেডি হয়ে বসেছিল। ভাইয়া, তোমার চোখ এত লাল কেন হয়ে আছে? তুমি কি সারা রাত ঘুমাওনি? নেহা আমার দিকে তাকিয়ে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করলো। আমি বললাম, কিছু না, শুধু রাতে স্টোরে কাজ বেশি ছিল, তাই একটু ক্লান্তি হয়েছে। তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো, না হলে স্কুলের জন্য দেরি হয়ে যাবে। তখনই মা ডাক দিলেন, বাবা তাড়াতাড়ি এসে চা খেয়ে নাও। আর নেহার ফিজের কি হলো? আজ তো লাস্ট ডেট, তাই না? আমি বললাম, মা তুমি একদম চিন্তা করো না, আমি রাতেই টাকার হিসাব করে নিয়েছিলাম, আর আজ আমি রাকেশজির থেকে একটু অ্যাডভান্স স্যালারিও নিয়ে নেব। তিনি আমাকে কখনোই না করবেন না। তোমরা শুধু আমার আর নেহার সফলতার জন্য প্রার্থনা করো। আমি মাকে সান্ত্বনা দিলাম আর তাড়াতাড়ি চায়ের কাপ শেষ করে ঘর থেকে বাইরে চলে এলাম। আমাকে তাড়াতাড়ি ওই অপটিক্যাল সেন্টারে পৌঁছাতে হতো, যার নাম আর লেজার মার্ক ওই চশমায় লেখা ছিল। আমি অটো করলাম আর শহরের দামি এলাকার দিকে রওনা দিলাম, যেখানে বড় বড় ব্র্যান্ড আর চমৎকার দোকান উপস্থিত ছিল। কিছুক্ষণের মধ্যেই আমি এই চমৎকার অপটিক্যাল সেন্টারের সামনে দাঁড়িয়েছিলাম, যার কাঁচের দরজা খুব চকচকে ছিল। ভেতরের পরিবেশ কোনো 5 স্টার হোটেলের থেকে কম লাগছিল না। আমি একটা লম্বা শ্বাস নিলাম আর দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম। সামনে কাউন্টারে একজন সেলসম্যান দাঁড়িয়েছিল, যে আমাকে সাধারণ জামা কাপড়ে দেখে একটু অবাক হলো। জি স্যার, মে আই হেল্প ইউ? সে মৃদু হেসে জিজ্ঞাসা করলো। আমি বললাম, স্যার আমার আপনার সাথে একটা খুব জরুরি কাজ আছে। আসলে এই চশমাটা কাল রাতে কেউ আমাদের মেডিকেল স্টোরে ফেলে গেছেন। এর ওপর আপনাদের দোকানের লেজার মার্ক আর সিরিয়াল নম্বর রয়েছে। এই কারণেই আমি চাই যে আপনি নিজের রেকর্ড থেকে এর মালিকের ঠিকানাটা বলে দিন, যাতে আমি এই সম্পদ ওনার কাছে পৌঁছে দিতে পারি। আমি ওই চশমা পকেট থেকে বের করে কাউন্টারে রাখতে রাখতে নরম সুরে বলেছিলাম। সেলসম্যান চশমাটা তুলে সেটাকে উল্টে পাল্টে দেখলো, আর তারপর নিজের কম্পিউটার স্ক্রিনে কিছু টাইপ করতে লাগলো আর বলল, এটা তো বেশ দামি, আর আমাদের রেকর্ড অনুযায়ী এটা সুরেশ নামে কোনো লোকের নামে রেজিস্টার্ড আছে। আমি বললাম, এই সুরেশ কে? আর এর কি কোনো ঠিকানা বা ফোন নম্বর আপনাদের কাছে লেখা আছে? সেলসম্যান আমার দিকে একটু অদ্ভুত নজরে তাকালো, তারপর বলল, আমরা আমাদের কাস্টমারের পার্সোনাল ইনফরমেশান এইভাবে কাউকে দিতে পারি না, এটা আমাদের নিয়মের বাইরে। আমি বললাম, স্যার আপনি প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন। উনি একজন খুব বৃদ্ধ আর অসুস্থ মানুষ, ওনার হার্টের প্রবলেম আছে, আর উনি কাল রাতে ওনার দামি ওষুধগুলো আমাদের স্টোরেই ফেলে গেছেন। আমি একটু সিরিয়াস হয়ে মিথ্যের আশ্রয় নিয়ে ওনাকে নিজের কথায় ভোলানোর চেষ্টা করলাম। আমার কথা শুনে সেলসম্যান একটু নরম হলো আর সে পুনরায় স্ক্রিনের দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। আসলে এই সুরেশ কোনো বড় লোক নয়, বরং সে শহরের এক খুব ফেমাস বিজনেসম্যানের পার্সোনাল ড্রাইভার, আর ওনার বসই ওনাকে এই চশমা আমাদের দোকান থেকে গিফট করে দিয়েছিলেন। এই কারণে রেকর্ডে ওনার বসের বাড়ির ঠিকানা লেখা আছে। সেলসম্যান আমাকে জানাতে জানাতে একটা কাগজে অ্যাড্রেস লিখে আমার দিকে বাড়িয়ে দিয়েছিল। ড্রাইভার এটা শুনতেই আমার মাথা পুরোপুরি গুলিয়ে গেল। যদি ওই খারাপ অবস্থার ভিখারি মতো বৃদ্ধ একজন ড্রাইভার হয়, তাহলে ওই ল্যান্ড ক্রুজারের আসল মালিক কে, যে কাল রাতে ওই ড্রাইভারকে এই গাড়িতে বসিয়ে নিয়ে গিয়েছিল? আর একজন ড্রাইভার এত দামি গাড়ির পেছনের সিটে কেন বসেছিল? আমার মাথায় প্রশ্নের একটা ঝড় বয়ে গেল। কিন্তু আমি ওই কাগজ সেলসম্যানের থেকে নিলাম আর ওনাকে থ্যাংক ইউ বলে দোকান থেকে বাইরে বেরিয়ে গেলাম। এই কাগজে যে অ্যাড্রেস লেখা ছিল, এটাও শহরের বড় আর ডিফেন্স এলাকার ছিল। আমি বিনা টাইম ওয়েস্ট করে আরও একটা অটো নিলাম আর এই অ্যাড্রেসে রওনা হয়ে গেলাম। রাস্তাভর আমার মন জোর জোর ধকধক করছিল। আমার মাথায় দিদির হাসি মুখের ছবি ঘুরছিল, যাকে মনে করে আমি সব সময় সাহস পেতাম। কিছুক্ষণের মধ্যে অটো একটা নিঝুম রাস্তায় এসে দাঁড়িয়ে গেল। আমি অটোওয়ালাকে টাকা দিয়ে পায়ে হেঁটেই ওই ঠিকানাটা খুঁজতে লাগলাম। কয়েক কদম চলার পর সামনে একটা বড় বাংলো ছিল। আমি এদিক ওদিক তাকালাম। গলিতে পুরোপুরি শুনশান ছিল আর কাউকেই যাতায়াত করতে দেখা যাচ্ছিল না। আমি পা পা করে হেঁটে
ওই বাংলোর উঁচু দেওয়ালের ঠিক পাশে থাকা একটা বড় গাছের গুঁড়ির পেছনে লুকিয়ে দাঁড়িয়ে গেলাম আর ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করতে লাগলাম। গেটটা একটুখানি খোলা ছিল আর ভেতর থেকে বড় পোর্চ পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার চোখ পোর্চে দাঁড়িয়ে থাকা ওই কালো গাড়িটার ওপর পড়ল আর আমার শ্বাস আরও একবার আটকে গেল। এটা সেই ল্যান্ড ক্রুজারই ছিল, একেবারে সেটাই, যার চকচকে বডি আর নম্বর প্লেট আজকের দিনের আলোয় আমার সামনে ছিল। কিন্তু আমার অবাক হওয়ার সীমা তখন রইল না যখন আমি দেখলাম যে সেই সুরেশ যে কাল রাতে অসুস্থ আর গরিব মানুষের বেশে আমার স্টোরে এসেছিল, এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন ড্রাইভারের ইউনিফর্ম পরে ওই কালো ল্যান্ড ক্রুজারকে খুব খাটুনি আর নিষ্ঠার সাথে ধুচ্ছে। সে অসুস্থ বা অসহায় লাগছিল না, যেমনটা সে কাল রাতে আমার সামনে নাটক করেছিল। সে আমার সহানুভূতির এইভাবে ফায়দা তুলেছিল। কিন্তু আমি চুপচাপ সব কিছু দাঁড়িয়ে দেখতে থাকলাম। কিছুক্ষণ পর দরজা খুলল আর একজন দামি স্যুট পরা, চোখে কালো চশমা, হাতে ব্রিফকেস নিয়ে নিজের অ্যাটিটিউডের সাথে হাঁটতে হাঁটতে বাইরে এলো। আমি ওই মানুষের মুখটা দেখার জন্য নিজের ঘাড়টা একটু আগে বাড়ালাম, কিন্তু যেমনি আমার নজর ওই মানুষের মুখের ওপর পড়ল, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ওখানেই গাছের সাথে টেক লাগিয়ে বসতে গেলাম। আমার পুরো শরীর কাঁপছিল। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যেন কেউ আমার মাথায় খুব ভারী কোনো হাতুড়ি মেরেছে। সে কোনো সাধারণ মানুষ নয়, যাকে আমি দেবতা মানতাম। তিনি রাকেশজি ছিলেন, যিনি আমাদের খারাপ সময়ে আমাদের সাহায্য করেছিলেন। তিনি এই বাংলোয়ার কালো ল্যান্ড ক্রুজারের আসল মালিক ছিলেন। তিনি কড়া আর গম্ভীর গলায় বললেন, তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি জানো তো যে আজ আমার মিটিং আছে, আর তুমি গাড়ি পরিষ্কার করতে এত দেরি কেন করে দাও? এটা সেই গলাটাই ছিল যাকে আমি চিনতাম। ওনার ভঙ্গিতে সেই কোমলতা আর সহানুভূতি গায়েব ছিল যা আমার সামনে দেখাতেন। জি স্যার, বস, 2 মিনিট, সুরেশ ভয় পাওয়া ভঙ্গিতে উত্তর দিল আর তাড়াতাড়ি গাড়িতে কাপড় মারতে লাগলো। তিনি খুব সাবধানে ব্রিফকেস গাড়িতে রাখলেন আর নিজে পেছনের সিটে বসে পড়লেন। সুরেশ ড্রাইভিং সিটে বসলো আর গাড়ি বাংলো থেকে বাইরে বেরিয়ে গেল। আমি ওখানে দেওয়ালের সাথে মেঝেতে বসে রইলাম। আমার মনে হচ্ছিল যেন আমার চারপাশের দুনিয়া খুব জোরে ঘুরছে আর আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার মাথায় খুব দ্রুত আগের সব সূত্র আর ছড়িয়ে থাকা টুকরোগুলো জুড়তে লাগলো। আর এমন এক ভয়ানক সত্যি সামনে এলো যা আমার আত্মাকে এফোর ওফোর করে দিয়েছিল। কোথাও ওনাদের ছেলে শুভম তো ওনাদের সাথে মেলেনি। এই চিন্তা আমার মাথায় আসতেই আমি নিজেকে বললাম, না, সে তো দিদিকে খুব ভালোবাসতো। আমি ভেবেও ছিলাম যে আমি শুভমকে এই ব্যাপারে জানাবো, কিন্তু আমি এখন কাউকে কিছুই না জানানোর সিদ্ধান্ত নিলাম। বরং এই ড্রাইভারকে ধরার কথা ভাবলাম। দিদি আমাকে ফোন করে বলেছিলেন যে তিনি প্রমাণ নিয়ে পুলিশের কাছে যাচ্ছিলেন, আর তারপরই ওনার মৃত্যুর খবর এলো। না জানি সত্যিটা কী ছিল। আমি সব সত্যি জানতে চাইতাম। এই লোকটা আমাকে সাহায্য আর মিথ্যে সহানুভূতির বোঝার তলে দাবিয়ে রেখেছিল, যাতে সে অনবরত আমাদের ওপর নজর রাখতে পারে আর আমি কখনো নিজের বোনের খুনিদের খুঁজে না পাই। আমি পুলিশের কাছে যাওয়ার সাহস করতে পারলাম না। আমাকে চাকরি দেওয়া একটা ফন্দি আর একটা ভয়ানক জাল ছিল, যাতে আমি 4 বছর ধরে খুশি খুশি ফেঁসেছিলাম। আমার চোখ থেকে জল বেরোতে লাগলো। এগুলো ধোঁকা আর ভয়ের জল ছিল। আমি অনেকক্ষণ ধরে অসহায়ভাবে ওখানেই কাঁদতে থাকলাম। কিন্তু যেমন যেমন সময় কাটছিল, আমার দুঃখ রাগের আগুনে বদলে যাচ্ছিল। আমি নিজেকে সামলালাম আর দাঁড়িয়ে গেলাম। এখন আমার সত্যিটা জানা হয়ে গিয়েছিল, আর এখন আমি চুপ করে বসে থাকার পাত্র ছিলাম না। একটা জরুরি প্রশ্ন এখনও আমার মাথাকে পাগল করে দিচ্ছিল আর ভীষণভাবে গুলিয়ে দিচ্ছিল। যদি এই সুরেশ রাকেশজির ড্রাইভার হয় আর সে কাল রাতে ওই গাড়িতেই ফেরত এসেছিল, তাহলে সে গরিব আর অসহায় সেজে পুরো শহর ছেড়ে শুধু আর শুধু আমারই মেডিকেল স্টোরে ওষুধ নিতে কেন এসেছিল? সে শহরের সবথেকে বড় মেডিকেল স্টোরেও তো যেতে পারত। তার কাছে তো ওষুধ কেনার টাকাও ছিল না। সে সোজা আমার কাছেই কেন এলো? এর পেছনে নিশ্চয়ই কোনো খুব গভীর রহস্য বা কোনো বিশেষ কারণ লুকিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এখন আমি এই প্রশ্নের উত্তর সুরেশের থেকেই নেব আর ওকে একলা পেয়ে চাপ দেব, কারণ ওই বলতে পারবে যে সে ওই গাড়িতে আমার বোনকে নিয়ে
রিসর্টে গিয়েছিল নাকি পুলিশ স্টেশনে। যা ও সত্যি ছিল ওই সেটা বলার ছিল। সারাদিন আমি সেই বাংলোর আশেপাশেই থেকে সময় কাটিয়েছিলাম আর সন্ধে হওয়ার অপেক্ষা করতে লাগলাম। আমি জানতাম যে রাকেশ গোয়েঙ্কা আর শুভম গোয়েঙ্কা সন্ধেবেলা অফিস থেকে ফেরত আসেন আর ড্রাইভাররা নিজের মালিককে ছাড়ার পর ফ্রি হয়ে যায়। যেমনি সন্ধে হতে লাগলো ওই কালো ল্যান্ড ক্রুজার ফেরত বাংলোর ভেতরে দাখিল হলো। কিছুক্ষণ পর সুরেশ নিজের সাধারণ জামাকাপড় পরে ক্লান্ত পায়ে ওই বাংলোর ছোট দরজা দিয়ে বাইরে বেরোলো আর হেঁটে হেঁটেই রাস্তার ধারে চলতে লাগলো। হয়তো সে নিজের বাড়ি যাচ্ছিল বা কোনো কাজে বাইরে বেরিয়েছিল। আমি চুপচাপ কিছু দূরত্ব বজায় রেখে তার পিছু করতে লাগলাম। সে মেইন রাস্তা দিয়ে হয়ে একটা পুরনো আর নিঝুম গলিতে ঢুকে গেল, যেখানে স্ট্রিট লাইটও ঠিকঠাক কাজ করছিল না আর মানুষের যাতায়াত কমের সমান ছিল। এটাই আমার জন্য সবথেকে সেরা সুযোগ ছিল। আমি নিজের পায়ের গতি বাড়ালাম আর দ্রুত হেঁটে একেবারে তার কাছে পৌঁছে গেলাম। সুরেশ হয়তো আমার পায়ের আওয়াজ শুনে নিয়েছিল। সে ঘাবড়ে গিয়ে পেছনে ফিরে তাকালো, কিন্তু তার আগে সে কোনো রিয়্যাক্ট করতো আমি চটপট করে এগিয়ে গিয়ে তার রাস্তা আটকে দিলাম আর নিজের দুহাত দিয়ে তাকে দেওয়ালের সাথে পুরো শক্তিতে চেপে ধরে ওখানেই জাঁকড়ে নিলাম। সুরেশের চোখে ভয় আর আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল আর সে খুব খারাপভাবে কাঁপতে লাগলো। তুমি তুমি ওই না, সেই রাতের ছেলেটা? তুমি আমার থেকে কি চাও? আমাকে ছেড়ে দাও। সুরেশের গলা ভয়ের চোটে খারাপভাবে কাঁপছিল। আমি তার চোখে চোখ রাখলাম। আমার চোখে সেই সময় 4 বছরের রাগ, ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলছিল। তুমি আমাকে খুব ভালো করেই চেনো সুরেশ, আর আমিও এখন তোমাকে খুব ভালো করে চিনে গিয়েছি। ব্যাস, এখন কোনো মিথ্যে আর নাটক ছাড়া আমাকে শুধু এতটুকু বলো যে তুমি কাল রাতে ওই ভিখারি সেজে পুরো শহর ছেড়ে শুধু আর শুধু আমারই মেডিকেল স্টোরে ওষুধ নিতে কেন এসেছিলে? আসলে তোমার কী উদ্দেশ্য ছিল? আর যদি তুমি একটুও চালাকি দেখানোর চেষ্টা করেছো তো মনে রেখো, আমি তোমার এমন হাল করব যে তুমি সারা জীবন মনে রাখবে। আমার এই হঠাৎ আচরণে সে পুরোপুরি হুঁশে চলে এসেছিল। সে দেওয়ালের সাথে লেগে হাঁপাচ্ছিল। আমি তার কাঁধে নিজের হাত আরও শক্ত করে দিলাম। আমি বললাম, আমাকে তোমার আর তোমার ওই রাকেশ গোয়েঙ্কার সব ভয়ানক রহস্যের কথা জানা হয়ে গেছে সুরেশ। আমার এটাও জানা হয়ে গেছে যে তুমি সেই মানুষ যে ওই রাতে কালো গাড়িতে বসে আমার বোনকে বাড়ি থেকে কোথাও নিয়ে গিয়েছিলে। বলো, তুমি আমার বোনকে কোথায় নিয়ে গিয়েছিলে? বলো, সে রিসোর্টে কিভাবে পৌঁছালো? আর এটা বলো যে তোমাকে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য কে বলেছিল? আমার শব্দ তার কানে বাজছিল আর আমি দেখতে পাচ্ছিলাম যে তার মুখের রং পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি বললাম, আমি তোমাকে কাল রাতে এত কষ্টে নিজের বোনের ফিজের টাকা থেকে ওষুধ কিনে দিলাম, আর তুমি আমার সাথে মিথ্যে বলতে থাকলে। তুমি আমার বোনের খুনি, আর আমি তোমার থেকে সব হিসাব নেব। বলো, তুমি আমার স্টোরে কেন এসেছিলে? বলো, আমার বোনের মৃত্যু কিভাবে হয়েছিল? কি রাকেশ গোয়েঙ্কা তোমাকে আমাকে চেক করার জন্য পাঠিয়েছিলেন, নাকি অন্য কোনো ভয়ানক উদ্দেশ্য ছিল? গলিতে পুরোপুরি শুনশান ছিল আর শুধু আমাদের দুজনের ভারী শ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। সুরেশ মাথা নিচু করে নিয়েছিল আর তার পুরো শরীর কাঁপছিল। তার সেই সমস্ত যা গাড়িতে বসার সময় সে আমাকে দেখাচ্ছিল এখন কোথাও গায়েব হয়ে গিয়েছিল। সে এখন একজন অসহায় মানুষ লাগছিল আর আমি তার উত্তরের অধীর অপেক্ষায় ছিলাম। আর আমার হাত তার কাঁধে এতটাই শক্ত ছিল যে সে কোনো অবস্থাতেই ওখান থেকে পালাতে পারত না। আমার চোখ থেকে অনবরত জল পড়ছিল, কিন্তু এই জল আমার দুর্বলতার নয়, বরং আমার শক্তির ছিল, যা আমাকে নিজের বোনকে বিচার পাইয়ে দেওয়ার জন্য ঝরে যাচ্ছিল। বলো সুরেশ, চুপ কেন হয়ে গেলে? সত্যি বলো, না হলে আমি এখনই এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। তুমি সারা জীবন জেলের কালকুঠুরিতে পচে মরবে। আমি শেষ চাল চাললাম। সেই মানুষটি যে এতক্ষণ নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছিল হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল আর বলতে লাগলো, বাবা, আমি তোমার সামনে হাত জোড় করছি, আমাকে পুলিশের হাতে তুলে দিও না। আমি তোমাকে সব কিছু সত্যি সত্যি বলছি। আমি তোমার বোনের খুনি নই, বরং আমি তো তাকে নিজের মেয়ের মতো মনে করতাম। আমি রাকেশ গোয়েঙ্কার সব থেকে পুরনো ড্রাইভার। সেই 27 জুনের রাত যখন আমি আমার সব কাজ মিটিয়ে নিজের বাড়ি যাচ্ছিলাম, তখন ছোট মালিক আমাকে ফোন করলেন আর বললেন যে
আভাকে গিয়ে তার বাড়ি থেকে নিয়ে এসো। আমি শুভম সাহেবকে বললাম যে, হ্যাঁ ছোটো মালিক, আমি তো নিজের বাড়ির অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে গেছি, আর আমি গাড়িও পোর্চে লাগিয়ে দিয়েছি। তিনি রাগত গলায় কড়া শব্দে বললেন যে, তোমাকে যতটুকু বলা হচ্ছে ততটুকু করো। তোমাকে টাকা সকাল থেকে সন্ধে পর্যন্ত দেওয়া হয় না। যাও আর গিয়ে আভাকে নিয়ে সিভিল এরিয়াওয়ালা রিসোর্টে নিয়ে চলে এসো। সে তোমাকে পুলিশ স্টেশনের কথা বলবে, তো বলে দিও পুলিশ স্টেশনেই যাচ্ছি। আর যদি রাস্তায় কোনো নাটক করে তো তার কোনো কথা শুনো না। ব্যাস, গাড়ি তেজ স্পিডে চালিয়ে তাকে রিসোর্ট পর্যন্ত নিয়ে পৌঁছাও। ছোটো মালিকের কথা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল ডালে কিছু কালো আছে। আমি ছোটো মালিকের কথায় তোমার বাড়ি থেকে এসে আভা ম্যাডামকে ওখান থেকে নিয়ে গিয়েছিলাম, আর আমি ওনাকে ছোটো মালিকের রিসোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তিনি ওখানে পৌঁছানোর পর আমাকে বললেন যে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তো বলেছিলাম যে আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি। তিনি রাস্তা থেকেই তোমাকে ফোন করে জানিয়েছিলেন যে তিনি পুলিশ স্টেশনে যাচ্ছেন। তখন তিনি আমার গাড়িতেই বসেছিলেন। ওখানে গাড়ির আওয়াজ শুনতেই ছোটো মালিক আর বড় মালিক দুজনেই ওখানে চলে এলেন, আর ওনারা দুজনে আভা ম্যাডামের সাথে দেখা করার পর আমাকে হাতের ইশারায় ওখান থেকে পাঠিয়ে দিলেন। আমার কিছুই ঠিকঠাক লাগছিল না। আভা ম্যাডাম একজন ভালো মেয়ে ছিলেন। আমার ভয় ছিল যে কোথাও ওনার সাথে কিছু খারাপ না হয়ে যায়। আমার বাড়ি যাওয়ার সময় অনেক আগেই হয়ে গিয়েছিল, কিন্তু আমার ওখান থেকে যাওয়ার মন করছিল না। আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে এখানেই থেকে যাওয়া উচিত, যে আসলে এই লোকেরা এখানে করছেটা কি, কারণ ওনারা এইভাবে কখনো রিসোর্টে যেতেন না। ওই রিসোর্ট তো সবসময় পার্টি ইত্যাদির জন্যই ব্যবহার করা হতো। ওনারা যখন ভেতরে চলে গেলেন তো আমি বাইরের জানলা দিয়ে ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করলাম। অনেকক্ষণ পর্যন্ত তো আমি কিছুই দেখতে পাইনি, কিন্তু যখন কিছুক্ষণ পর একটা জানালা হালকা খোলার চেষ্টা করা হলো তো সেটা খুলে গেল, আর তারপর ভেতরের সমস্ত দৃশ্য আমার চোখের সামনে ছিল। ছোট সাহেব আভা ম্যাডামের সাথে কিছু জরুরি ফাইল নিয়ে কথাবার্তা বলছিলেন, আর ওনাকে বলছিলেন যে তোমাকে এইভাবে পুলিশ স্টেশনের কথা বলা উচিত হয়নি। ওনার কথা শুনে আভা ম্যাডামের রাগ এসে গেল, আর তিনি বললেন, তাহলে তুমি আমার সাথে ধোঁকা করেছো? তুমি আমাকে এখানে কেন ডাকলে? তুমি তো বলেছিলে যে তুমি ডাইরেক্ট পুলিশ স্টেশনে পৌঁছাচ্ছ, আর আমাকেও নিজের গাড়ি করে পুলিশ স্টেশনে ডাকছিলে। সে এক ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো, আর তারপর নিজের মুখে কোমলতা সাজিয়ে বলল, আচ্ছা তুমি কেন এত হাইপার হচ্ছ? আমাকে আমার বাবার আসল সত্যি জানা হয়ে গেছে, যে তিনি এই বিজনেস ভুল পদ্ধতিতে চালাচ্ছেন। আমি জানি যে তিনি গরিবদের সাথে বেইমানি করছেন, ওনাদের হক মারছেন, কিন্তু তুমি আমাকে এই সত্যিটা জানিয়ে খুব ভালো কাজ করেছো। আমি ওনার সত্যি এত তাড়াতাড়ি দুনিয়ার সামনে আনতে পারবো না। তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, তুমি রিল্যাক্স হয়ে যাও। আমরা এখন নয়, আমরা কাল সকালে আরামসে পুলিশ স্টেশনে যাব, আর জলদি আমার ড্যাড গড়াদের পেছনে হবেন। আমাদের কোম্পানি সততার সাথে চলবে, আর গরিবদের হক মারা হবে না। আভা ম্যাডাম ওনার এই শব্দগুলো শুনে একটু রিল্যাক্স হয়ে গিয়েছিলেন। তারপর তিনি চাকরকে ইশারা দিলেন, আর ওই চাকর একটা জুসের গ্লাস নিয়ে ওখানে এলো। শুভম সাহেব বললেন যে, এই জুসটা খাও আর একটু শান্তি রাখো। আভা ম্যাডাম ওনার কথায় চলে এলেন, আর তিনি ওই জুসটা খেয়ে নিলেন। আমার তখনও বুঝতে পারছিলাম না যে আসলে ব্যাপারটা কী, কারণ আমি পুরো বিষয়টা জানতাম না, আর শুধু দূর থেকে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিলাম। কিন্তু যখন ওই জুসটা খাওয়ার পর আভা ম্যাডামের অবস্থা খারাপ হলো, তো ওনার ছটফটানি হতে লাগলো, আর ওনার হঠাৎ বমি হলো। তো তিনি হাত পা ছুটতে শুরু করে দিলেন। আমি ওনাকে বাঁচাতে চাইতাম, কিন্তু তখনই শুভম সাহেবের আসল রূপ আমার চোখের সামনে এসে গেল। তিনি আভা ম্যাডামকে বাঁচানোর বদলে ওনার গলা নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরলেন, আর বলতে লাগলেন, বড় এসেছিলি আমার বাপকে জেলে পাঠাতে, এবার তুই তো গেলি। আমি তোকে ভালোবাসতাম, কিন্তু এখন তোকে ঘৃণা করি। আমি আর আমার ড্যাড এত ইজ্জত শহরত এমনি এমনি হাসিল করিনি। কত মানুষের ঘর উজাড় করেছি, কত মানুষের হক মেরেছি। কোনো মানুষ এত সহজে এত বড়লোক হয়ে যায় না, তাকে কোনো না কোনো ভুল কাজ করতে হয়, তখনই সে সফলতা পর্যন্ত পৌঁছায়। তোর কি মনে হয়েছিল যে আমাদের কোম্পানির আসল সত্যি দুনিয়ার সামনে তুই নিয়ে আসবি আর আমরা কিছু করব না? এমন ভালোবাসা ঝ্যাঁটা মার, যা আমাদের নাম খারাপ করে। এবার তুই ওপরে যা, আর ওখানে গিয়ে গরিবদের হক আদায় কর। জানা আছে তোর এমন করাতে ফ্যাক্টরির সমস্ত ওয়ার্কার্স আন্দোলনে নেমে পড়তো, আর তারপর আমাদের কত বদনামি হতো।
শুধু তোর একটা মেয়ের জন্য আমরা কোনো রকমের গাফিলতিতে আমল দিতে পারতাম না। এটা শুনে আভা ম্যাডামের অবস্থা আরও বেশি খারাপ হতে লাগলো। তিনি চিৎকার করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু ওনার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। তিনি হাত জোর করে শুভম সাহেবকে বলছিলেন যে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচিয়ে নাও। কিন্তু ওই নিষ্ঠুর মানুষ ওনাকে মারতে ছেড়ে ওখান থেকে চম্পট দিল। আমি এই সব কিছু দেখতে থাকলাম, আর কিছু করতে পারলাম না। এই সব কিছুর মধ্যে আমারও সমান দোষ আছে, কারণ আমাকে ওনাদের কথায় বিশ্বাস করা উচিত হয়নি। আমি নিজেই আভা ম্যাডামকে ওখান পর্যন্ত নিয়ে পৌঁছেছিলাম। আমি জানতাম না যে এই লোকেরা ওনার সাথে এমনটা করবে। ওই জুসে ওনাকে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, আর যা খাওয়ার কারণে ওনার শরীরে বিষ ছড়িয়ে গেল, আর শুধু আধ ঘন্টার মধ্যেই ওনার মৃত্যু হলো। আমি কিচ্ছু করতে পারলাম না। আমি লজ্জার চোটে ঝুঁকে যাচ্ছিলাম, কিন্তু ওখান থেকে যাওয়ার আগে আমার কাছে একটা সূত্র ছিল। রিসোর্টের বাইরের হলের দিকে একটা ক্যামেরা লাগানো ছিল, আর ওনারা ওখানেই দাঁড়িয়ে এই ঘটনা ঘটিয়েছিলেন। আমার মনে পড়লো যে এই সব কিছু নিশ্চয়ই ক্যামেরায় রেকর্ড হয়েছে। আমি চাকরদের থেকে লুকিয়ে তাড়াতাড়ি ওপরের ঘরে গেলাম, যেখানে কম্পিউটার রাখা ছিল, আর আমি তাড়াতাড়ি ওখান থেকে ওই ক্যামেরার রেকর্ডিং নিলাম। আর ওই ইউএসবি আজ পর্যন্ত এখনও আমার কাছে আছে। আমি ওটা প্রমাণ হিসেবে বের করে রেখে দিয়েছিলাম। আমি পরের দিনই আভা ম্যাডামের পরিবারের সাথে দেখা করতে চেয়েছিলাম, আর ওনাকে এই প্রমাণ দেখাতে চেয়েছিলাম। কিন্তু মালিকদের এই খবর জানা হয়ে গেল যে রিসোর্টে থাকা কম্পিউটার থেকে কেউ ক্যামেরার রেকর্ডিং চুরি করে নিয়েছে। আর তারপর ওনারা অ্যালার্ট হয়ে গেলেন। ওনারা সব লোকেদের ওপর নজর রাখা শুরু করে দিলেন, ওনাদের ঘরের চাকরদের ওপর, রিসোর্টের চাকরদের ওপর, আর আমার সমেত সব ড্রাইভারদের ওপর সন্দেহ হয়ে গিয়েছিল। ওনারা সব লোকেদের ওপর পাহারা বসিয়ে রেখেছিলেন। আমি ডাইরেক্টলি তোমার কাছে আসতে পারতাম না। যদি এসে যেতাম তো খারাপভাবে ধরা পড়ে যেতাম। এই কথা যখন পুরো 4 বছর কেটে গেল, আর আমি একটা দিনও আভা ম্যাডামের মৃত্যুর কারণে শান্তিতে ঘুমাতে পারলাম না, তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এক না একদিন তোমাকে এই প্রমাণ নিশ্চয়ই দিয়ে ছাড়ব, যাতে দোষীদের সাজা হতে পারে। এখন আমার তোমার সাথে দেখা করা খুব জরুরি ছিল, কারণ শুভম গোয়েঙ্কা আর রাকেশ গোয়েঙ্কা দুজনেই সব সময়কার মতো নিজের বিজনেস দুবাইতে সেট করছে, আর ওনারা ওখানে চলে যেতে চলেছে। কিন্তু ওনাদের ওখানে যাওয়ার আগেই আমি চাই যে ওনারা ধরা পড়ে যান। ব্যাস এই কারণেই আমি জলদি তোমার সাথে দেখা করতে চাইছিলাম। তারপর তিনি নিজের ময়লা জামাকাপড়ের হাতা দিয়ে নিজের জল পরিষ্কার করলেন, আর বললেন যে ওই চশমা আমি ভুল করে তোমার স্টোরে ফেলে আসিনি, বরং আমি ওটা জেনে বুঝেই ওখানে ফেলে গিয়েছিলাম, যাতে তুমি কোনো না কোনোভাবে এর ওপর লেখা সিরিয়াল নম্বরের মাধ্যমে আমার পর্যন্ত পৌঁছাতে পারো। আমি সত্যি মনে চাইতাম যে আভা ম্যাডামের খুনি বের হোক। আমি জানতাম যে তুমি একজন ইন্টেলিজেন্ট ছেলে, আর তুমি ওই চশমার সাহায্যে আমার ঠিকানা নিশ্চয়ই খুঁজে নেবে। এটা শুনে আমি পুরোপুরি শকড হয়ে গিয়েছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে এই সব কিছু এই বৃদ্ধ মানুষের নিজের প্ল্যানিং ছিল, আর তিনি চাইলে এই সব কিছু ভুলে পেছনে হাঁটতে পারতেন। কিন্তু ওনারা আমার দিদিকে বিচার পাইয়ে দেওয়ার জন্য নিজের প্রাণ বিপদে ফেলে দিয়েছিলেন। সে ওই ইউএসবি আমার হাতে তুলে দিল আর বলল, বাবা, তোমার কাছে খুব কম সময় বেঁচে আছে। কাল ওনারা বাপ বেটা ফ্লাইটে সব সময়কার মতো দুবাই চলে যাচ্ছে, কারণ কোম্পানির পুরনো করাপশানের আবারও অডিট শুরু হয়ে গেছে, আর ওনারা ভয় পাচ্ছে যে কোথাও ওনারা ধরা না পড়ে যান, আর ওনাদের সব কালো কারবার দুনিয়ার সামনে না এসে যায়। এই লোকেদের পুলিশওয়ালাদের টাকা খাইয়ে দিয়েছিল, আর হত্যাকে দুর্ঘটনার নাম দিয়ে দিয়েছিল। আমি পেছনে সরে ওনার জামাকাপড় ঠিক করলাম আর বললাম যে আই অ্যাম সরি আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। আমার মনে হয়েছিল যে আপনি খুনি, কিন্তু আপনি তো আমার দিদিকে বিচার পাইয়ে দেওয়ার জন্য এগিয়ে এলেন। হয়তো সেদিন আমি আপনাকে ওই ল্যান্ড ক্রুজারে বসতে না দেখতাম, তো হয়তো আমার মনে এই খেয়াল কখনো আসতো না যে আমাকে আমার বোনকে বিচার পাইয়ে দেওয়া উচিত। তিনি বললেন, বাবা, এখন তুমি তাড়াতাড়ি যাও, এই প্রমাণ জলদি কানুনের হাতে তুলে দাও। তোমার কাছে প্রমাণ থাকবে তো পুলিশও তোমাকে আটকাবে না। আমার মনে রক্তক্ষরণ হচ্ছিল। আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছালাম, আর বাড়ি গিয়ে আমি ইউএসবি নিজের ল্যাপটপের সাথে কানেক্ট করলাম, যাতে ওই শিকারী আমার দিদিকে নিজের হাতে বিষ মেশানো জুস দিচ্ছে, আর আমার দিদি বমি করতে করতে ছটফট করছে আর তার কাছে সাহায্যের ভিক্ষা করছে। কিন্তু ওই শিকারী আমার দিদিকে ঝাঁকিয়ে আর ওনার গলা টিপে
ওনাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। যতক্ষণ না আমার দিদির শ্বাস বন্ধ হলো ততক্ষণ সে ওনাকে ছটফট করতে দেখতে থাকলো। আর তারপর চাকরকে বলে চলে গেল যে তাড়াতাড়ি রিসোর্ট খালি করো আর এর লাশ পুলিশের হাতে তুলে দাও। পুলিশের ম্যাটার আমরা নিচে দেখে নেব। এই সব কিছু দেখে আমার ভেতরে একটা ঝড় বইছিল। এখন আমি ব্যাস সেই মুহূর্তের অপেক্ষা করছিলাম যখন আমার মুখোমুখি ওই শিকারীদের সাথে হবে। পরের দিন আমি নিজের মেডিকেল স্টোরে বসেছিলাম যখন আমার কোনো কাস্টমারের কোনো কথা মাথায় আসছিল না, আর আমি কাউকেই ঠিকঠাক ওষুধ দিতে পারছিলাম না। আমার মাথা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছিল। দুপুরবেলা ছিল যখন শুভম গোয়েঙ্কার চেনা জানা চমৎকার আর চকচকে কালো ল্যান্ড ক্রুজার স্টোরের বাইরে এসে দাঁড়ালো। আর সে আবারও নিজের বাপের মতো আমার ওপর সহানুভূতি দেখাতে চলে এলো। সে স্টোরের কাঁচের দরজা দিয়ে ভেতরে ঢুকলো। সে দামি স্যুট পরেছিল। আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে হাত মেলাতে মেলাতে বলতে লাগলো, কেমন আছো চিরাগ? আসলে আমাকে ড্যাড এখানে পাঠিয়েছেন। আমি তোমাকে এখানে জানাতে এসেছি যে আমি আর আমার ড্যাড কিছুদিনের জন্য একটা খুব জরুরি বিজনেস ট্রিপে দুবাই যাচ্ছি। তুমি দোকানের নিজের পড়াশোনার আর নিজের খুব বেশি খেয়াল রেখো। আমার তোমার প্রতি খুব টান আছে। তুমি জানো তো যে তোমাতে আমি আমার আভাকে দেখতে পাই। সেও তোমার মতো বুদ্ধিমান আর এতটাই সৎ ছিল যতটা কি তুমি। যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তো আমাদের মধ্যে কাউকেও ফোন করে দিও। তুমি আমার কাছে আমার নিজের ভাইয়ের মতো। শুভম সবসময়কার মতো মিষ্টি সুরে বলল। তার মিথ্যে আর সহানুভূতি দেখে আমার ভেতর থেকে চরম ঘেন্না আসছিল, আর আমার মন করছিল যে আমি এরও গলা টিপে দিই। কিন্তু আমি নিজের ইমোশনের ওপর কাবু রেখেছিলাম আর নিজের মুখে একটা স্বস্তির হাসি সাজিয়ে নিয়েছিলাম। আমি বললাম যে আপনারা চিন্তা করবেন না, আর রাকেশজিকেও বলে দেবেন যে আমি নিজের ঠিকঠাক খেয়াল রেখে নেব। এখন তো যাই হোক, সব কিছু সামলানোর আর হিসেব বরাবর করার সময় এসে গেছে। আমি গভীর আর রহস্যময় ভঙ্গিতে বললাম, আর আস্তে করে হেঁটে মেডিকেল স্টোরের মেইন দরজার শাটার ভেতর থেকে ফেলে দিয়ে তাতে একটা বড়সড় তালা লাগিয়ে দিলাম। স্টোরের ভেতরে এখন শুধু আমরা দুজনেই উপস্থিত ছিলাম, আর বাইরের দুনিয়ার সাথে আমাদের কন্ট্যাক্ট পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। শুভম আমার এই অদ্ভুত রিয়াকশানে চরম অবাক হয়েছিল, আর তার মুখের দেখানোর হাসিটা একদম গায়েব হয়ে গেল। আরে এটা কি করছো চিরাগ? তুমি দোকানের শাটার এই সময় কেন বন্ধ করছো? আমাকে তো এখন সোজা এয়ারপোর্টের জন্য বেরোতে হবে, আর তুমি আমাকে ভেতরে বন্ধ করছো? কি কোনো বিশেষ কথা আছে যা তুমি একলা করতে চাও? সে চিন্তা থেকে চড়া গলায় আমাকে জিজ্ঞাসা করলো। আমি স্বস্তিতে হাঁটতে হাঁটতে ফেরত কাউন্টারের কাছে এলাম, আর নিজের প্যান্টের পকেট থেকে সুরেশের ওই পুরনো ভাঙা চশমাটা বের করে তার সামনে কাউন্টারের কাঁচের ওপর রেখে দিলাম। শেখরজি, আপনাদের পরিবারের পার্সোনাল ড্রাইভার সুরেশের চোখ এখনও খুব দুর্বল হয়ে গেছে। তাকে বোঝান যে সে অন্ধের মতো এইভাবে কোনো মেয়েকে পুলিশ স্টেশনের কথা বলে রিসোর্টে যেন না পৌঁছায়, না হলে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, আর এইবারও প্রাণও যেতে পারে। আমি কাঁপানো গলায় তার চোখে ডাইরেক্ট তাকাতে তাকাতে বললাম। এই চশমাটা দেখতেই শুভমের মুখের রং পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ কপালে উঠে গিয়েছিল, আর তার সমস্ত ভদ্রতার ওই মিথ্যে পোশাক যা সে গত 4 বছর ধরে বড় দক্ষতার সাথে রেখে দিয়েছিল। সে বলল, এটা তুমি কি বাজে কথা বলছো? আর আমাদের ড্রাইভারের চশমা তোমার কাছে কোথা থেকে এলো? তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। শুভমের গলায় এখন আর সেই মিষ্টি ভাব আর সহানুভূতি বিন্দুমাত্র উপস্থিত ছিল না, বরং একটা স্পষ্ট ঘাবড়ানো, তোতলামি আর ভয় যুক্ত হয়ে গিয়েছিল। তার কপালে ঘামের ফোঁটা চকচক করতে লাগলো। আমি তার কোনো প্রশ্নের কোনো উত্তর দেওয়ার বদলে চুপচাপ আর দৃঢ়তার সাথে কাউন্টারে রাখা নিজের ল্যাপটপ অন করলাম, আর তাতে সুরেশের দেওয়া ওই কালো ইউএসবি লাগিয়ে দিলাম। আমি বিনা টাইম ওয়েস্ট করে ল্যাপটপের দিকটা তার দিকে ঘুরিয়ে দিলাম। ল্যাপটপের চকচকে স্ক্রিনে শুভমের নিজের আতঙ্কিত মুখ দেখা যাচ্ছিল, আর রিসোর্টের ভেতরের ওই ঘেন্না ধরানো কাণ্ড কারখানাও তাকে পরিষ্কার দেখা যাচ্ছিল, যাতে সে আমার বোনকে গলা টিপে মারার চেষ্টা করছিল, আর যাতে সে নিজের হাতে ওনাকে বিষ খাইয়েছিল। সে ওই ফাইলগুলো দিদির হাত থেকে ছিনিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। শুভমের দ্রুত বদলাতে থাকা এক্সপ্রেশন তার চোখে ভেসে উঠেছিল, তার মুখে ভয় ঘুরছিল।
মৃত্যুর মতো ছটফটানি পরিষ্কার দেখা যাচ্ছিল। আজ পুরো 4 বছর পর এই মানুষ আর এর পিতার আসল আর ভয়ানক রূপ খুলে গিয়েছিল, আর সে আমার সামনে একজন দোষীর মতো দাঁড়িয়ে কাঁপছিল। ভিডিও শেষ হতেই স্টোরে একদম দম আটকে যাওয়া আর বিপজ্জনক নীরবতা ছেয়ে গিয়েছিল, যাতে শুধু ল্যাপটপের ফ্যানের ধীর আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। আমি স্ক্রিন থেকে নজর সরিয়ে ওই মানুষের মুখের দিকে তাকালাম, যার ওপর আমি খুব ভরসা করতাম। তার ঘামের মোটা ফোঁটা স্টোরের তেজ আলোতে চকচক করছিল, আর তার চোখ অবাক আর ভয়ে এতটাই বড় হয়ে গিয়েছিল যেন কি সেগুলো এখনই বাইরে বেরিয়ে আসবে। সে আমাকে কিছু বলার ভরপুর চেষ্টা করছিল, কিন্তু শব্দও তার গলাতেই আটকে গিয়েছিল। আমি স্বস্তিতে ল্যাপটপের স্ক্রিন বন্ধ করলাম আর কাউন্টারের কাছে গিয়ে তার চোখে ডাইরেক্ট তাকাতে তাকাতে একটা লম্বা শ্বাস নিলাম। কেমন লাগছে শুভম গোয়েঙ্কা? আজ নিজের এই ভয়ানক আর কালো সত্যির মুখোমুখি হয়ে বলো তো সঠিক কেমন লাগছে? এই সত্যিটাকে আজ খুলে যেতে দেখে তুমি গত 4 বছর ধরে নিজের ধন সম্পদ আর সাহায্যের জোরে এটাকে লুকিয়ে রেখেছিলে। আমার বোন পাগল ছিল যে তোমার মতো নোংরা মানুষকে ভালোবাসতো। ভালো হয়েছে মরে গেছে, বেঁচে থাকতো তো হয়তো তোমার সাথে জীবন কাটাতে পারতো না। আর তোমার ওই বাপ যে আমার ভগবান সাজতো, সেও তোমার মতোই শিকারী। এই রেকর্ডিংয়ে তোমার আর তোমার পিতার সমস্ত কালো কাণ্ড লুকিয়ে আছে। আমি তোমাদের ছাড়বো না। শুভম, যে এতক্ষণ পুরোপুরি শক দাঁড়িয়েছিল, হঠাৎ তার মুখের এক্সপ্রেশন দ্রুত বদলাতে লাগলো। তার ওই ঘাবড়ানো এখন একটা অদ্ভুত শয়তানি হাসিতে বদলে গেল। সে নিজের মাথা পেছনে করলো আর একটা জোরালো হাসি হাসতে লাগলো, যা আমাকে চমকিত করে দিয়েছিল। হ্যাঁ, আমার পিতা তোমার বোনকে মারার প্ল্যানিং করেছিলেন, আর আমি ওই প্ল্যানিংকে রূপ দিয়েছিলাম। এই সব কিছু আমরা দুজনেই করেছিলাম। আমরা তোমার বোনকে সব সময়কার মতো রাস্তা থেকে সরাতে চেয়েছিলাম। এমনটা ছিল না যে আমি তাকে ভালোবাসতাম না। আমার তার প্রতি ভালোবাসা ছিল। আমি তাকে নিজের জীবনে যুক্ত করার জন্য রেডিও ছিলাম। কিন্তু ওই 2 টাকার মেয়ে, তার সাহস কী ছিল? সে আমাদের কোম্পানিকে বদনাম করতে চেয়েছিল। সে আমাদের কোম্পানিকে বন্ধ করতে চেয়েছিল। তার মনে হয়েছিল যে আমি নিজের পিতার বিরুদ্ধে গিয়ে ওকে জেলে পৌঁছাবো, ওনাদের কোম্পানি বন্ধ করাবো। কিন্তু সে এটা জানতো না যে সে আমার কাছে একটা সামান্য মেয়ে ছিল। আমি নিজের পিতার সম্পত্তিকে লাথি মেরে কিভাবে তার সাথ দিতে পারতাম? আমার সম্পত্তি, আমার সফলতা সব কিছু দেওয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এই জন্য তোমার বোনকে মেরে দিলাম, কারণ আমি অন্যদের কারবারে বাধা তৈরি করার লোক একদমই পছন্দ করি না। শুভমের গলায় এখন আর সেই মিষ্টি ভাব বিন্দুমাত্র ছিল না, বরং একটা অহংকার ঝলকাচ্ছিল। সে বলল, তোমার বোন একটা বোকা মেয়ে ছিল। সে চাইলে সব কিছু চুপচাপ বরদাস্ত করতো আর খুশি মনে আমার জীবনে যুক্ত হয়ে যেত। আমি তাকে সোনায় মুড়ে দিতাম, কিন্তু তার ভদ্র আর সৎ হওয়ার খুব শখ ছিল। আমার পিতা তাকে হুমকিও দিয়েছিলেন যে সে আমাদের কোম্পানির অডিটের ফাইলগুলোকে লুকিয়ে দিক, কিন্তু সে মানেনি। তাকে কোটি টাকার লোভ দেওয়া হলো, কিন্তু তাও সে বাগে এলো না। আমার পিতা আমাকে বোঝালেন আর বললেন, এই মেয়েকে নিজের বশে করো, না হলে ভালো হবে না। তখনই আমি তোমার বোনের ভরসা জিতে নিলাম আর তাকে নিজের কথায় ভুলিয়ে নিলাম। আমাদের কোম্পানির নাম বাঁচানোর জন্য তাকে রাস্তা থেকে সরতেই হতো। আর তারপর তুমি আর তোমার নিষ্পাপ ফ্যামিলি আমার ড্যাডের ওপর বড় ভরসা করতে, তাই তিনি মিথ্যে সাহায্যের বোঝার তলে তোমাকে দাবিয়ে দিলেন, যাতে তোমরা কোনোদিনও নিজের বোনের অপরাধীকে খোঁজার সাহস করতে না পারো আর সবসময় আমাদের থেকে দমে থাকো। আমরা তোমাকে আমাদের পয়সার মজুর বানিয়ে দিলাম, যাতে তুমি সারা জীবন আমাদের জুতো সোজা করতে থাকো। তুমি আজও আমাদের গোলাম চিরাগ, আর তুমি আমাদের কিছুই বিগড়াতে পারবে না। সে বড় অহংকারের সাথে এই কথা বলেছিল। তার কথা শুনে আমার রাগ আরও বেড়ে গিয়েছিল, কিন্তু আমি নিজের ইমোশনের ওপর কাবু করে নিয়েছিলাম। আমি বললাম, কি তোমার সত্যিই মনে হয় যে তুমি আমাদের কিনে রেখেছ? তুমি আমাদের বাধ্যতার নোংরা ফায়দা তুললে আর আমার বোনের দাম আমার সাথে করে নিলে। আমার চোখে সেই সময় কোনো ভয় ছিল না। হঠাৎ শুভম নিজের কোটের ভেতরের পকেটে দ্রুত হাত দিল আর একটা কালো রঙের ভারী পিস্তল বের করে সোজা আমার দিকে তাক করল। স্টোরের ভেতরের পরিবেশ একদম থেকে সিরিয়াস হয়ে গেল। সে বলল, ব্যাস, অনেক হয়েছে তোমার বাজে কথা। তুমি আমার বিরুদ্ধে এই নোংরা প্রমাণ জমা করে নিয়েছো, যেমনটা তোমার বোন করেছিল।
কিন্তু তুমি ভুলে গেছো এই সময় তুমি আমার সামনে একেবারে একলা আছো, আর স্টোরের শাটারটাও তুমি নিজেই বন্ধ করেছো। তার ভঙ্গিতে এখন একটা স্পষ্ট হুমকি ছিল। সে বলল, যেমন তোমার বোনকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো আর কেউ কিছুই বুঝতে পারলো না, এমনই তোমাকেও রাস্তা থেকে সরিয়ে দেব, আর কেউ তোমার লাশ পর্যন্ত পাবে না। এই প্রমাণ আমার সাথেই দুবাই যাবে, আর তুমি এখানেই বন্ধ দোকানে খতম হয়ে যাবে, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমি তার এই ভঙ্গি দেখে বিন্দুমাত্র ঘাবড়ে যাইনি, বরং তার হাতে ওই হাতিয়ার দেখে আমার মুখে একটা স্বস্তির হাসি ছড়িয়ে পড়ল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জোর জোর একটা হাসি হাসা শুরু করে দিয়েছিলাম। আমি শুভমকে ঘোর প্যাঁচে ফেলে দিয়েছিলাম। সে বলল, মৃত্যুকে সামনে দেখে তুমি আমার ওপর হাসছো? আমি বললাম, ভয় তো সেই মানুষের হয় যার কাছে হারানোর মতো কিছু বাকি থাকে। তোমার কি মনে হয় যে ভাই পুরো 4 বছর নিজের বোনের চলে যাওয়ার বোঝা বয়ে বেরিয়েছে, সে আজ এত প্রভাবশালী মানুষের সামনে একেবারে একলা এসে দাঁড়িয়ে যাবে? আসলে নিজের সম্পত্তির নেশায় তুমি এত বেশি অন্ধ হয়ে গেছো যে তোমাকে নিজের চারপাশে ছড়ানো জালটাই চোখে পড়ছে না। আজ তোমার এই অহংকারও ভাঙবে, আর তোমার পিতার এই ভগবান সাজার রূপটাও খুলে যাবে। আমি নিজের আওয়াজকে চড়া করলাম আর মেডিকেল স্টোরের পেছনের অংশে থাকা অন্ধকারের গোডাউনের বন্ধ দরজার দিকে ইশারা করলাম। আমার কথা এখনও পুরোই হয়েছিল যে গোডাউনের দরজা একটা জোরালো আওয়াজের সাথে খুলে গেল, আর তাতে থেকে পুলিশ ইন্সপেক্টর নিজের টিমের সাথে দ্রুত বাইরে বেরোলেন। ওনারা এক পলকেই শুভমকে চারদিক থেকে নিজের ঘেরাটোপে নিয়ে নিলেন। ওই পুলিশওয়ালাদের সাথে একেবারে পেছনে সুরেশও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সুরেশ আর পুলিশের এত বড় ষড়যন্ত্রকে সামনে পেয়ে শুভমের হাত থেকে ওই ভারী পিস্তল নিজে থেকেই মেঝেতে পড়ে গেল, আর ওনাদের আওয়াজে স্টোরের নীরবতাকে চিরে দিল। পুলিশ এখানে কিভাবে এলো? শুভম জোরে চিৎকার করলো। কি, এটা তোমার কাজ সুরেশ? শুভমের গলা কাঁপছিল আর তার মুখের রং হলুদ হয়ে গিয়েছিল। আমি স্বস্তিতে বললাম, কাল রাতেই ইন্সপেক্টর সাহেবকে আমি সমস্ত সত্যির ব্যাপারে ওই ক্যামেরার রেকর্ডিং ওনার হাতে তুলে দিয়েছিলাম, যাতে তিনি তোমার বিরুদ্ধে গ্রেপ্তারির পাক্কা ওয়ারেন্ট নিয়ে আসতে পারেন। আর রইল কথা সুরেশের, তো ওই রাতে আমার দিদির সাথে যা কিছু হয়েছিল সে সব কিছু সুরেশ নিজের চোখে দেখেছে। সুরেশ ওই খুনের প্রত্যক্ষ সাক্ষী আমার সাহায্য করেছে। ইন্সপেক্টর সাহেব এগিয়ে গিয়ে শুভমকে হাতকড়া পরিয়ে দিলেন, যার সে আসল হকদার ছিল। ইন্সপেক্টর তাকে ঘৃণায় ঘুরে দেখতে দেখতে বললেন, আমরা তোমাকে শহরের সব থেকে ইজ্জতদার লোক মনে করতাম, কিন্তু তুমি তো শিকারই বেরোলে। তোমার আর তোমার বাপের সারা জীবন জেলের কালকুটুরিতেই কাটবে। আমার তোমাকে এটা জানাতে খুশি হচ্ছে যে তোমার বাপকেও অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, আর এখন তোমরা দুজনেই জলদি জেলে একে অপরের সাথে বসে নিজের কোম্পানিকে বাঁচানোর প্ল্যানিং করতে থেকো। পুলিশ তাকে বেইজ্জতির সাথে টেনে হিঁচড়ে বাইরের দিকে নিয়ে গেল। যেমনি পুলিশ তাকে নিয়ে বাইরে বেরোলো, সুরেশ কাঁদতে কাঁদতে এগিয়ে এলো আর বলতে লাগলো, আজ আমার মন স্বস্তি পেল। আজ হয়তো আমি শান্তিতে ঘুমাতে পারবো। আমি ঝুঁকে তার কাঁধে নিজের হাত রাখলাম আর বললাম যে, তুমি আমার বোনকে নিজের মেয়ে মনে করতে। তুমি খুব বুদ্ধিমত্তা দেখিয়েছো। তুমি যে আমার সাহায্য করেছো তার জন্য আমি তোমার খুব কৃতজ্ঞ। তোমাকে পুলিশের সাথে যেতে হবে, আর পুলিশকে ওই সব বলতে হবে যা তুমি নিজের চোখে দেখেছিলে। সে আমাকে কথা দিল আর বলল, আমি কোর্টে সব কিছু সত্যি বলবো, আর আভা ম্যাডামকে বিচার পাইয়ে দেব। আমার মনেও স্বস্তি ছেয়ে গিয়েছিল। আমার মা আর আমার বোন যখন এই কথা জানতে পারলেন, তো ওনাদের চোখেও খুশির জল এসে গেল। আভা দিদি বিচার পেয়ে গিয়েছিলেন। সমস্ত প্রমাণ কোর্টে পেশ করা হয়েছিল। সুরেশও যা কিছু নিজের চোখে দেখেছিল সে সব কিছু সত্যি সত্যি কোর্টে জানিয়ে দিয়েছিল। দু বাপ বেটার জেল হয়ে গিয়েছিল। সুরেশও যা কিছু নিজের চোখে দেখেছিল সে সব কিছু সত্যি সত্যি কোর্টে জানিয়ে দিয়েছিল। দু বাপ বেটার জেল হয়ে গিয়েছিল। রিসর্টে উপস্থিত চাকরদেরও বয়ান নেওয়া হয়েছিল। রিসর্টকে সিল করে দেওয়া হয়েছিল, আর ওই পুলিশ অফিসারদেরও অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল যারা প্রথমে এই কেসে কার্যবাহী করেনি আর রাকেশ গোয়েঙ্কার টাকা খেয়ে দোষীদের সাথ দিয়েছিল। আমি ডাক্তার তো হতে পারিনি, কিন্তু নিজের দিদিকে বিচার পাইয়ে দিয়ে আমার খুব খুশি হয়েছিল। আজকেও আমি মেডিকেল স্টোরে কাজ করি আর শান্তির জীবন কাটাচ্ছি। আমার কাছে বেশি টাকা তো নেই, কিন্তু আমার কাছে আমার ছোট বোন আর আমার মা আছেন, যাদের দেখে আমি সাহস পাই।
আর আমি দিনরাত ওনাদের জন্য খাটুনি করি। আমি আজকেও নিজের দিদিকে মনে করি, ওনার মতো একজন সৎ মানুষ হওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।